নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল ইউর সাকসেস গাইড ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সংবিধানের ক্লাস নিয়ে চলে এসেছি এবং আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎসগুলি। অর্থাৎ কি হয়, ভারতের যখন সংবিধান তৈরি করা হয় তখন আমরা বিভিন্ন দেশ থেকে সংবিধানগুলোকে নেই, মানে বিভিন্ন সংবিধানগুলোকে ভালোভাবে পড়ি, তারপর সেগুলোকে যে বেস্ট জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু নিয়ে নেই এবং তাতে আমরা যেখানে কিছু সংশোধনের দরকার হয় সেখানে কিন্তু সংশোধনগুলো করা হয় এবং সেই সবগুলো থেকে কিন্তু ভারতবর্ষকে কি করা হয়, ভারতবর্ষের সংবিধান এইভাবেই কিন্তু রচনা করা হয়। ঠিক আছে, তো দেখো আজকে আমি তোমাদের যেটা পড়াবো, যে এমনটা নয় যে ভারতবর্ষের শুধুমাত্র যে বাইরের দেশ থেকে নিয়েছি এমনটা কিছু নয়। ঠিক আছে, ভারতবর্ষের কিছু ভেতরের সোর্সও আছে, সেগুলো থেকেও কিন্তু ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়। ঠিক আছে, এই জন্য আমাদের সংবিধান হচ্ছে শ্রেষ্ঠ সংবিধান। ঠিক আছে, তো দেখো যে ভারতের সংবিধানের বিভিন্ন উৎসগুলি। ঠিক আছে, কি প্রথমে আমরা ভিতরের উৎস পড়ব আর বাইরের উৎস। ঠিক আছে, ভেতরের উৎস কোনগুলি? অর্থাৎ ভেতরের উৎস দেখো এখানে লেখা আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হতো এখানে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অর্থাৎ ভারত শাসন আইন 1935, ভারত শাসন আইন 1935। এটা হচ্ছে ভারতের ভিতরের সোর্সের মধ্যে পড়ে। কোনটা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক আছে, এখান থেকে আমরা কি নেই দেখো, এখান থেকে আমরা এর সর্বাধিক অবদান আছে। ঠিক আছে, যদি বলে যে ভারতের সংবিধানের সর্বাধিক অবদান বা ভারতের সংবিধানের যে ম্যাক্সিমাম বা মোস্ট কন্ট্রিবিউশন কার আছে, এই ভারত শাসন আইন 1935-এর আছে। ঠিক আছে, কত? প্রায় 75% আমাদের সংবিধানের উৎস কিন্তু এটা ভারত শাসন আইন। বুঝতে পেরেছ? এখান থেকে আমরা কি নেই, এটাকে মনে রাখবে যে এইটাকে মুখ্য উৎসও কিন্তু বলা হয় এটাকে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা নেই বিচার বিভাগের গঠন নেই, অর্থাৎ স্ট্রাকচার অফ জুডিশিয়ারি। ঠিক আছে, আর পাবলিক সার্ভিস কমিশন, এইসবগুলো কিন্তু আমরা এই সোর্স থেকে নেই। আচ্ছা, বিচার বিভাগের স্ট্রাকচারটা কীরকম দেখো, বিচার বিভাগের যদি স্ট্রাকচারটা বলে তাহলে দেখো, তুমি যদি দেখো এখানে ভারতের কিন্তু একটাই সুপ্রিম কোর্ট আছে, ভারতের কিন্তু কি আছে, একটাই সুপ্রিম কোর্ট আছে, ঠিক আছে, ভারতবর্ষে একটাই সুপ্রিম কোর্ট আছে। আমি এখানে লিখে দিই। যদি বলে যে জুডিশিয়ারির যে গঠনটা কীরকম, তো একটি সুপ্রিম কোর্ট আছে না কটি আছে আমাদের দেশে সুপ্রিম কোর্ট? কটি? তোমরা বলবে একটি সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট। ঠিক আছে, একটাই সুপ্রিম কোর্ট। এর আন্ডারে আমরা জানি হাইকোর্ট আছে, এর আন্ডারে আমরা কি জানি, অনেকগুলি কি আছে, হাইকোর্ট আছে। এর আন্ডারে অনেকগুলি কি আছে, হাইকোর্ট আছে। বুঝতে পেরেছ? তারপরে হাইকোর্টের নিচে কি আছে, প্রত্যেকটা জেলাতে একটি করে ডিস্ট্রিক্ট কোর্ট আছে। ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা কোর্ট আছে। ডিস্ট্রিক্ট কোর্ট যেটাকে বলছে ডিস্ট্রিক্ট কোর্ট। ঠিক আছে, তাহলে দেখো যে আর মনে রাখবে যে এই প্রত্যেকটা কিন্তু একত্রে কাজ করে, অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডার হাইকোর্ট মানতে বাধ্য এবং এইভাবে কিন্তু কোনো কেস যদি ডিস্ট্রিক্ট কোর্টে সলভ না হয়, হাইকোর্টে তুমি অ্যাপিল করতে পারো।
হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টে কিন্তু যাওয়া যায়, ঠিক আছে। এবং সুপ্রিম কোর্ট যে ডিসিশনটা দেবে সেটাই হবে সর্বমান্য, অর্থাৎ সুপ্রিম কোর্টের ডিসিশন এরা প্রত্যেকে মানতে কিন্তু বাধ্য, ঠিক আছে। অর্থাৎ এরা ইউনাইটেড হিসাবে কাজ করে, ঠিক আছে। এরা কি বললাম, ইউনাইটেড হিসাবে কাজ করে। আচ্ছা, সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানে কত নম্বর আর্টিকেলে আছে? সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে আছে? সুপ্রিম কোর্ট আছে তোমার 200 না, এটা আছে 124 নম্বর আর্টিকেল, আর্টিকেল 124-এ কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, হাইকোর্ট, হাইকোর্ট কততে আছে? হাইকোর্ট আছে তোমার আর্টিকেল, হাইকোর্ট আছে আর্টিকেল, ঠিক আছে, তোমার 214-তে, 214 আর্টিকেলে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট কোর্ট যদি বলে, ডিস্ট্রিক্ট কোর্ট কত নম্বর আর্টিকেলে আছে? ডিস্ট্রিক্ট কোর্ট আছে তোমার 233 নম্বর আর্টিকেলে, 233, মনে থাকবে। তাহলে এইগুলি কিন্তু আমরা ভারত শাসন আইন থেকে নেই, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। বিচার বিভাগের গঠন, পাবলিক সার্ভিস কমিশন, বোঝা গেছে। এবার যদি বলে স্যার এটা তো ছিল ভিতরের উৎস, এবার বাইরের উৎস কোনগুলি? বাইরের উৎস বিভিন্ন দেশ থেকে, এখানে লিখে নেবে বিভিন্ন বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে নেওয়া সংবিধানের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমাদের পড়ে যাবে বাইরের উৎস, ঠিক আছে। তো এটা তোমরা নোট করে নাও, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব বিভিন্ন দেশের যে সমস্ত আমরা নিয়েছি সংবিধানে সেইগুলি, কি কি নিয়েছি আমরা। তো এবার আমরা জানবো যে ব্রিটেন বা ইংল্যান্ডের সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি, ঠিক আছে। প্রথমে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে একক নাগরিকত্ব, ঠিক আছে, একক নাগরিকত্ব, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে। অর্থাৎ তুমি ভারতে বাস করছো, ঠিক আছে, তোমার সিটিজেনশিপ, তুমি একজন ইন্ডিয়ান, কিন্তু তুমি যদি বাইরের সিটিজেনশিপ গ্রহণ করো তাহলে কিন্তু তোমার মানে ভারতীয় সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ একক নাগরিকত্ব কিন্তু আমাদের দেশে, ঠিক আছে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, বা আমরা ধরো অন্য স্টেটে যদি যাই, যেমন আমি যে কোনো স্টেটে যেতে পারি ফ্রিলি, আমার কি কোনো সেখানে পাসপোর্ট ভিসা লাগবে? লাগবে না। অর্থাৎ একক নাগরিকত্ব হচ্ছে আমাদের নাগরিকত্ব যেটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? সংসদীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেম, ঠিক আছে। দুই কক্ষ বিশিষ্ট সংসদ, দুই কক্ষ বিশিষ্ট সংসদ। আর কি নিয়েছি আমরা? দুই কক্ষ বিশিষ্ট সংসদ, ঠিক আছে। বাই ক্যামেরাল যেটা সিস্টেমটা আছে, ঠিক আছে, অর্থাৎ লোয়ার হাউস এবং আপার হাউস, ঠিক আছে। বিধির শাসন, অর্থাৎ রুল অফ ল নিয়েছি, ঠিক আছে। এখানে নিয়ম মানে এই ভারতের আইনে সবাই কিন্তু সমান, ঠিক আছে, এবং রুল অনুযায়ী দেশ শাসিত হবে। লোকসভার অধ্যক্ষ অর্থাৎ স্পিকারকে আমরা কিন্তু এই ব্রিটেন বা ইংল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি, ঠিক আছে। তারপরে হচ্ছে মন্ত্রিমণ্ডলীয় পদ্ধতি এবং প্রধানমন্ত্রী পদ, ঠিক আছে। এই দুটি হচ্ছে আমরা ব্রিটেন থেকে নিয়েছি। আর একটা লিখে নেবে যে মন্ত্রী পরিষদ, ঠিক আছে, লোকসভার কাছে দায়বদ্ধ, ওই একই ইতেই চলে আসছে, লোকসভার কাছে দায়বদ্ধতা, ঠিক আছে। এটাও কিন্তু আমরা এই ব্রিটেন বা ইংল্যান্ডের সংবিধান থেকে কিন্তু আমরা নিয়েছি, ঠিক আছে। তোমরা নোট করে নাও। তারপরে আমরা আর একটা দেশ, প্রত্যেকটা দেশগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো এবার আমরা ইউএসএর সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে সেটা আমরা জেনে নিই। প্রথমে এটা হচ্ছে প্রস্তাবনার ভাবনা, আইডিয়া, ঠিক আছে, প্রস্তাবনার ভাবনা এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আর কি নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্ট নেওয়া হয়েছে,
মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমাদের, ঠিক আছে। তারপরে এখন যেগুলো বুঝতে পারছো না, না এরপরে সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটা আমরা ভিডিওতে পুরো ডিটেলসে কিন্তু জানবো অবশ্যই, ঠিক আছে। এখন শুধু জেনে নাও, রাষ্ট্রপতি হলো শাসনতান্ত্রিক প্রধান এবং সেনাবাহিনীর সর্বাধিনায়ক, এইটা, ঠিক আছে। তারপরে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি, ঠিক আছে। রাজ্যসভার সভাপতি অর্থাৎ তিনি, আমরা জানি যে রাজ্যসভার লোকসভার সভাপতিকে স্পিকার, তেমনি রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রপতির পদে আসীন আছে, যেই রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যেই হবে সেই কিন্তু অটোমেটিক রাজ্যসভার সভাপতি কিন্তু হয়ে যাবে। এগুলো যখন আমরা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পড়ব তখন কিন্তু আরও ডিটেলসে জানবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আইন মানে পুনর্বিবেচনা, যেটা বলে জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে, সেইটা কিন্তু ইউএস এর সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস তোমরা লিখে নেবে, সেটা হচ্ছে কি তোমার লিখিত সংবিধান। লিখিত সংবিধান এটা থেকেই নেওয়া হয়েছে, লিখিত সংবিধান, ঠিক আছে। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন থেকে বা আগের যে রাশিয়া ছিল, ঠিক আছে, যেটাকে আমরা ইউএসএসআর নামে জানি, ঠিক আছে, যেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া বলতে পারো। মৌলিক অধিকার নয়, মৌলিক কর্তব্য, ঠিক আছে। মৌলিক অধিকার ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। ভালো করে, মোস্ট ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার খুব পরীক্ষাতে আসে, মৌলিক অধিকারও আসে, সেই সঙ্গে মৌলিক কর্তব্যও কিন্তু আসে। এর জন্য আমি তুলনা করে পড়াচ্ছি, ঠিক আছে। দেখো, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ঠিক আছে। মৌলিক অধিকার কোথা থেকে? ইউএসএ থেকে, এবং মৌলিক কর্তব্য কোথা থেকে? রাশিয়া থেকে, ঠিক আছে। তারপরে দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা জানি যে আগে প্ল্যানিং কমিশন ছিল, ঠিক আছে, সেটাকে 2015-তে সেটা বদলে 2015-তে কি এসেছে? নীতি আয়োগ এসেছে। সবগুলোই আমরা জানবো, ঠিক আছে। তাহলে সোভিয়েত ইউনিয়ন থেকে দুটো, একটা হচ্ছে মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে। এই দুটো হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুটো কিন্তু বেশিরভাগ পরীক্ষাতে আসে। মোস্ট ইম্পর্টেন্টগুলো এখন আমরা করছি। দেখো, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? সমবর্তী সূচি। সমবর্তী সূচি কি? যখন আমরা সংবিধানের প্রত্যেকটা যে তফসিলগুলো আছে, ঠিক আছে, যে শেডিউলগুলো আছে, তফসিল বলতে পারো, অনুসূচি বলতে পারো, সেই 7ম নম্বর শেডিউলে কিন্তু যে 3টে জিনিস দেওয়া আছে, একটু বলে দিই, এই জিনিসটা বুঝতে অসুবিধা হবে। দেখো, 7ম নম্বর শেডিউল, ঠিক আছে, বা 7th শেডিউল, ঠিক আছে, বা অনুসূচি বলতে পারো এখানে, ঠিক আছে। এখানে 3টে লিস্ট দেওয়া আছে, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, ঠিক আছে, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর আরেকটা হচ্ছে তোমার কি বলে ওটাকে, এই কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। তারপর দেখো ইউনিয়ন লিস্ট, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে স্টেট লিস্ট, ঠিক আছে। অর্থাৎ কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে শুধুমাত্র কেন্দ্র আইন তৈরি করবে, কিছু কিছু বিষয় আছে যেগুলোতে শুধুমাত্র রাজ্য আইন তৈরি করবে, কিছু কিছু বিষয় আছে যেগুলোতে এই কনকারেন্ট লিস্ট বা সমবর্তী সূচি, এটাকেই বলা হচ্ছে সমবর্তী সূচি, ঠিক আছে। এই যে এই সমবর্তী সূচি, এটা হচ্ছে এই কনকারেন্ট লিস্টটা, ঠিক আছে। অর্থাৎ এখানে কেন্দ্র এবং রাজ্য দুটোই কিন্তু নিয়ম তৈরি করতে পারবে। এখানে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, কেন্দ্র, আর এখানে রাজ্য, স্টেট, শুধুমাত্র স্টেট, ঠিক আছে। আর এখানে সমবর্তী সূচিতে বোথ সেন্ট্রাল প্লাস স্টেট দুটোই কিন্তু আইন তৈরি করতে পারে। যেমন তোমার শিক্ষা বা তোমার, হ্যাঁ, শিক্ষা বলা যেতে পারে। শিক্ষা হচ্ছে তোমার শুধু দুটোই, স্টেটও নিয়ম তৈরি করতে পারে বা তোমার রাজ্যও কিন্তু নিয়ম তৈরি করতে পারে। বা তোমার বলতে পারো বন্য প্রাণী সংরক্ষণ,
এইসবগুলো ক্ষেত্রে স্টেটও তৈরি করতে পারে, রাজ্যও তৈরি করতে পারে। কিন্তু যদি বলো যে প্রতিরক্ষা শুধুমাত্র ইউনিয়ন লিস্ট মানে কেন্দ্র সরকার শুধুমাত্র ক্ষমতা মানে আইন তৈরি করতে পারবে, ঠিক আছে। পারমাণবিক শক্তি সবই, এই রেলওয়ে, এগুলো সবই কিন্তু ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে, অর্থাৎ কেন্দ্র সরকার সেটাতে কি করতে পারবে, নিয়ম তৈরি করতে পারবে। স্টেটের মধ্যে কি আছে, যেমন পুলিশ শুধুমাত্র রাজ্য সরকারই নিয়ম তৈরি করতে পারবে, পুলিশ বলো, তারপরে তোমার স্বাস্থ্য, ঠিক আছে, এই সবগুলো। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো যে সমাবর্তী সূচি কি। এবার দেখো, এটাও কিন্তু প্রস্তাবনার ভাষা, এটাও কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। সমাবর্তী সূচি কোথা থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনার ভাষা কোথা থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনার ভাষা, ভালো করে দেখো, প্রস্তাবনার আইডিয়া সেটা কিন্তু ইউএসএ, কিন্তু প্রস্তাবনার যদি বলে ভাষা, ল্যাঙ্গুয়েজ ভাষা, খুব কনফিউশন থাকবে। এই ইউএসএ প্রস্তাবনার ভাবনা, ওটা আইডিয়া, আর এটা হচ্ছে প্রস্তাবনার ভাষাটা, ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর কি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে, দেখো, ব্যবসা বাণিজ্য এবং স্বাধীনতার অধিকার, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য ও স্বাধীনতার অধিকার, ঠিক আছে। দেখো এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট, আর এখানে এইগুলা প্রস্তাবনার মৌলিক অধিকারটা ইম্পর্টেন্ট, প্রস্তাবনার ভাবনা, এগুলোও কিন্তু এই যেগুলো স্টার্ট করে দিয়েছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সমাবর্তী সূচিটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই যে উপরাষ্ট্রপতি পদে আসীন বলে তিনি রাজ্যসভার, ঠিক আছে, রাজ্যসভার সভাপতি হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো চলো এটা তোমরা নোট করে নাও। এবার দেখে নেব আমরা যে পরবর্তী যে সমস্ত দেশগুলি আছে সেই সমস্ত দেশগুলি থেকে কি কি নেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো প্রথমে আসছে জাপানের সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে, দেখো, সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী সংক্রান্ত আইন এবং ধারা প্রণালী, ঠিক আছে, ধারা প্রণালী অর্থাৎ আর্টিকেল সিস্টেম যেটা। জার্মানির সংবিধান থেকে কি নেওয়া হয়েছে, জরুরি অবস্থাতে মৌলিক অধিকার খর্ব হওয়া, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আর জার্মানির সংবিধানের নাম মনে রাখবে যে ওয়েইমার সংবিধান, ঠিক আছে, এই সংবিধানের নাম, ঠিক আছে। তারপরে দেখো কানাডার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে। আর জাপানের সংবিধানের এই যে একটা জিনিস আমি ইনফরমেশন বলে দিচ্ছি, সেটা নোট করে নেবে, খুব ইম্পর্টেন্ট। দেখো জাপানের সংবিধান হচ্ছে এশিয়ার ওল্ডেস্ট রিটেন কনস্টিটিউশন, ঠিক আছে, এশিয়ার মধ্যে সবচাইতে প্রাচীন, ঠিক আছে, লিখিত সংবিধান হচ্ছে জাপানের সংবিধান। আর জাপানের সংবিধানের নাম হচ্ছে মিজি সংবিধান, ঠিক আছে, মিজি সংবিধান, ঠিক আছে। দেখো এবার আসছে কানাডার সংবিধান পদ্ধতি, ঠিক আছে, সংবিধান পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরে আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি, এটা তো সবাই জানি আমরা, রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি, ঠিক আছে। আচ্ছা, আর দক্ষিণ আফ্রিকা সেটা হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি, দক্ষিণ আফ্রিকার সংবিধান সংশোধন পদ্ধতি তোমরা নোট করে নাও। তো নোট করে নাও তোমরা। দেখো জাপানের সংবিধানে কি কি আছে, যে সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী সংক্রান্ত আইন, ধারা প্রণালী, জার্মানির সংবিধান থেকে তোমার জরুরি অবস্থাতে মৌলিক অধিকার কিন্তু খর্ব হয়ে যাবে, ঠিক আছে, মৌলিক অধিকার খর্ব হয়ে যাবে। এখানে বলো আমাদের যখন জাতীয় জরুরি অবস্থা হবে তখন কোন দুটি আর্টিকেল, তোমরা এটা কমেন্টে জানাবে, কোন দুটি আর্টিকেল স্টিল বজায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা জার্মানি থেকে হচ্ছে, আর জার্মানির সংবিধানের নাম হচ্ছে ওয়েমার সংবিধান, ঠিক আছে, ওয়েইমার। আর জাপানের হচ্ছে মিজি সংবিধান, এটা হচ্ছে ওল্ডেস্ট রিটেন সংবিধান, ঠিক আছে। তারপরে কানাডার সংবিধান, এটা সংবিধান পদ্ধতি হবে না, কানাডার সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয় যে অর্থাৎ ফেডারেল সিস্টেম, যুক্তরাষ্ট্রীয় মানে সরকারের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, লিখে নাও, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে কেন্দ্রের
কেন্দ্র শক্তিশালী, কেন্দ্র অর্থাৎ ফেডারেল সিস্টেম, যেখানে কেন্দ্র শক্তিশালী, যুক্তরাষ্ট্রীয় সরকার বাট কেন্দ্র শক্তিশালী, সঙ্গে কেন্দ্র শক্তিশালী, কেন্দ্র শক্তিশালী, ঠিক ঠিক আছে স্যার। আর একটা কি, আর একটা হচ্ছে যে অবশিষ্ট পাওয়ার, যেটাকে আমরা রেজিডুয়ারি পাওয়ার বলি, অবশিষ্ট শক্তি কার হাতে থাকবে? কেন্দ্রের সঙ্গে, কেন্দ্রের হাতে, কেন্দ্রের হাতে, ঠিক আছে, কেন্দ্রের হাতে অবশিষ্ট পাওয়ার, ঠিক আছে। আর একটা তোমরা চাইলে লিখে নিতে পারো, এটা একটু বেশি ডিটেলস হয়ে যাচ্ছে, ছাড়ো, লিখতে হবে না, লিখে নাও বলছি তখন। কেন্দ্র দ্বারা রাজ্যে রাজ্যপাল নিযুক্তি, ঠিক আছে। এই কটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ছিল কানাডার সংবিধান থেকে, আয়ারল্যান্ডের ডিপিএসপি এবং দক্ষিণ আফ্রিকা থেকে। এই ডিপিএসপি যেগুলো বুঝতে পারছো না, ধৈর্য ধরো, সমস্ত কিছু কভার হবে এক এক করে। এখন কি কি সংবিধান, এটা কিন্তু তোমাদেরকে যা মুখস্থ চাই একদম, ঠিক আছে। এখান থেকে ইম্পর্টেন্ট তোমাদের জাপানের সংবিধানকে কি বলা হয় এটা তোমরা জানতে ইম্পর্টেন্ট আছে এটা, ঠিক আছে। জার্মানির সংবিধানে যে জরুরি অবস্থা থেকে মৌলিক অধিকার খর্ব হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে তেমন আর কিছু ইম্পর্টেন্ট নাই। ডিপিএসপিটা ইম্পর্টেন্ট, আগেই আমি স্টার মার্ক করে দিয়েছি, ঠিক আছে। আর সংবিধান সংশোধন পদ্ধতি মোটামুটি 2 স্টার, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। এরপরে আমরা পরবর্তীকালে অবশ্যই ডিটেলসে এইগুলোকে জানবো। তো আশা করি ক্লাসটা তাড়াতাড়ি খুব শর্টে দেওয়ার চেষ্টা করছি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ভিডিও আসবে এবং তোমরা ক্লাসগুলো ঠিকভাবে দেখতে থাকো, ঠিক আছে। এবং ক্লাসগুলো প্রত্যেকটা খুব ভালোভাবে করবে, ঠিক আছে। এখানে পলিটিক্যাল সায়েন্সের বা আমাদের যেটা পড়তে হয় পলিটিক্যাল সায়েন্সে ভারতের সংবিধান, সেটা হচ্ছে আগেই বলেছি যে সেগুলো হচ্ছে কিছু টেকনিক্যাল জিনিসগুলো থাকে। তো যেগুলো টেকনিক্যাল জিনিস সেগুলোতে আমি অবশ্যই ডিটেলস ক্লাস দেব, ঠিক আছে। সেগুলোতে তুমি প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে সংবিধানের প্লেলিস্টে যাও, ওই পলিটির প্লেলিস্টে যাও, সেখানে তুমি দেখবে মোটামুটি 1 ঘন্টার বেশি ক্লাস দেওয়া আছে, যেগুলো টেকনিক্যাল টার্মস। এগুলিতে আর তেমন কিছু টেকনিক্যাল টার্মস নেই, এগুলো তো অনেক বইই পেয়ে যাবে ভাই। সেই জন্য শর্টে এই বোর্ডে লিখে নিলাম, যেগুলো মোটামুটি একটু বোঝাবার জিনিস সেটা পরবর্তীকালে বোঝাবো, ঠিক আছে। এখানে যতদূর সম্ভব সেটা বোঝালাম। এর যেগুলো বুঝতে পারলে না সেগুলো এর পরের ভিডিওগুলোতে বুঝতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদেরকে জাস্ট একটু যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো মানে পরীক্ষাতে আসতে পারে, সেইগুলি তোমাদের এখানে আলোচনা করা হলো। এরপরে টেকনিক্যাল টার্মসগুলো তো অবশ্যই আমরা পরবর্তী মানে সেগুলোতে জানবো। আর বেশিরভাগ যেগুলো এখানে আমরা এখানে কম বোঝালাম যেগুলো, সেগুলো যদি তুমি আমার আগের ক্লাসগুলো দেখে থাকো না ভাই, তাহলে তুমি এগুলো, আমি আশা করি এগুলো সবগুলোই তুমি বুঝতে পেরেছো, কারণ এর সম্পর্কে অলরেডি ডিসকাস কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এতদূর ভিডিওটা আজকে এতদূর অবধিই থাকবে। জানি ভিডিওটা একটু শর্ট হলো, বাট যেগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করো এবং সকলে ভালো থাকো এবং ভালো সবাইকে রাখো, হাসি খুশি থাকো। 2026 আবারও বলছি তোমাদের সিলেকশনের বছর হোক, ঠিক আছে। সুপার ক্যালিফ্র্যাগিলিস্টিক এক্সপিয়ালিডোসিয়াস 2026 টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।